গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখি যে রাস্তার মাঝখানে নিজের জীবন ছেড়ে দেওয়ার জন্য রাস্তায় শুয়ে আছে। কিছুক্ষণ পর এই রাস্তায় একটা গাড়ি এসে পড়ে। এই মেয়ে যেই গাড়িটাকে তার দিকে আসতে দেখে তখনই একটা যন্ত্রণাদায়ক মৃত্যুর ভয়ে সে তার ইচ্ছা বদলে ফেলে এবং রাস্তা থেকে উঠে কিনারায় চলে যায়। তখন গাড়ির লোকটাও এই মেয়েকে সাহায্য করার জন্য থামে না, সে তাকে উপেক্ষা করে সামনে চলে যায় যেন কিছুই দেখেনি। এই মেয়ের নাম লিসা। লিসার জীবন একদমই ভালো চলছে না। আসলে আজ লিসার মেয়ের জন্মদিন, কিন্তু এখন তার মেয়ে এই দুনিয়ায় আর নেই। তখন আমরা দেখি যে গাড়িটা কিছুক্ষণ আগে লিসাকে উপেক্ষা করে চলে গিয়েছিল সেই লোকটা তার ভুল বুঝতে পারে, তাই সে গাড়ি রিভার্স করে লিসার কাছে আসে। গাড়ির ভিতরে বসা এডমন্ড নামের লোকটা লিসাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? যার উত্তরে লিসা বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। এরপর সেই লোকটা লিসাকে বলে যে এই নির্জন এলাকা শহর থেকে অনেক দূর, তাই যদি তুমি চাও তাহলে আমি তোমাকে শহর পর্যন্ত লিফট দিতে পারি। লিসা রাজি হয়ে যায় এবং তৎক্ষণাৎ তার গাড়িতে উঠে বসে। যাত্রার সময় অ্যাডমাম লিসাকে জিজ্ঞাসা করে যে তুমি একা এই নির্জন জায়গায় কি করছিলে। লিসা অ্যাডমামকে বলে যে আজ আমার মেয়ের জন্মদিন, যার কারণে আজ সে আমাকে অনেক মনে পড়ছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে এখন এই দুনিয়ায় নেই এবং এখন আমি পুরোপুরি একা। এই দুনিয়ায় এমন কেউ নেই যার সাথে আমি আমার অনুভূতি শেয়ার করতে পারি। লিসার এই কথা শুনে অ্যাডমাম বলে, আচ্ছা তাই তুমি রাস্তার মাঝখানে মরার জন্য শুয়েছিলে? উত্তরে লিসা বলে, আমি মরতে চাই না, শুধু একবার কোনোভাবে আমার মেয়ের সাথে দেখা করতে চাই। তখন লিসা গাড়ির রেডিও চালু করে দেয়। রেডিওতে একটা খবর চলছে। রিপোর্টার বলছে যে জঙ্গলে একটা সিরিয়াল কিলার ঘুরছে এবং আজ সকালে এই কিলার আরও দুটো মেয়েকে মেরে ফেলেছে। পুলিশের কাছে কিলারের ছবি নেই, কিন্তু তাদের কাছে এই তথ্য আছে যে খুনি একজন ফর্সা রঙের লোক যার কাছে ব্রাউন রঙের গাড়ি আছে এবং তার ডান হাতে একটা ক্রসের চিহ্ন আছে। এই খবর শুনে লিসার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ রেডিওতে রিপোর্টার যে খুনির বর্ণনা দিচ্ছিল সে আর কেউ নয় বরং অ্যাডমাম নিজেই ছিল। তার হাতে ক্রসের চিহ্ন দেখে লিসা খুব বেশি ভয় পেয়ে যায়। লিসা নিজেকে বাঁচানোর জন্য কিছু করার আগেই তখনই অ্যাডমাম হঠাৎ জোরে গাড়ির ব্রেক কষে দেয়, যার ফলে লিসার মাথা জোরে গাড়ির ড্যাশবোর্ডে আঘাত করে এবং লিসা অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন লিসার চোখ খোলে তখন সে নিজেকে একটা অদ্ভুত বাংকারে বন্দী অবস্থায় পায়, যা চারদিক থেকে লোহার মজবুত দেয়াল দিয়ে তৈরি। লিসা নিজেকে এই বন্ধ জায়গায় বন্দী দেখে খুব ঘাবড়ে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউ সাহায্য করতে আসে না। আমরা দেখি যে লিসাকে একটা আলাদা ধরনের স্যুট পরানো হয়েছে এবং তার হাতে একটা ঘড়িও পরানো হয়েছে। লিসা সেই ঘড়ি খোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সেই ঘড়ি এত মজবুত ছিল যে অনেক চেষ্টার পরও সেটা তার হাত থেকে খোলে না। শেষে যখন সে বুঝতে পারে যে এই জায়গা থেকে বের হওয়া অসম্ভব, তখন সে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে কাঁদতে থাকে। তখনই হঠাৎ সেই চেম্বারের দরজা খুলে যায়। লিসা দেখে যে দরজার ওপারে একটা টানেল আছে, সেই টানেলের শেষে আলো দেখা যাচ্ছে। লিসা বুঝতে পারে যে এই জায়গা থেকে বের হতে হলে এই টানেল দিয়েই বের হতে হবে। লিসা খুশি হয়ে যায় যে তাকে বাইরে যাওয়ার রাস্তা মিলেছে, কিন্তু যেই সে টানেলের ভিতরে ঢোকে তখনই হঠাৎ তার পেছনে সেই চেম্বারের দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। এটা দেখে লিসার শ্বাস বন্ধ হয়ে যায় এবং এখন সে বুঝতে পারে যে সে আগের চেয়েও বেশি বিপজ্জনক জায়গায় আটকে গেছে। তখনই হঠাৎ লিসার হাতে বাঁধা ব্রেসলেটে অ্যালার্ম বেজে ওঠে এবং 11 মিনিটের টাইমার সেট হয়। এটা দেখে লিসা বুঝে যায় যে আমাকে 11 মিনিটের মধ্যে এখান থেকে বের হতে হবে, নইলে আমি চিরকালের জন্য এখানে বন্দী থেকে যাব। তাই লিসা হাত পা দিয়ে দ্রুত সেই আলোর দিকে এগোতে থাকে, কিন্তু যতই সে সেই আলোর কাছে যাচ্ছিল তখনই হঠাৎ সেই টানেলের সামনের দরজা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। এটা দেখে লিসা আরও দ্রুত এগোতে থাকে, কিন্তু যখন সে দরজার কাছে পৌঁছায় তখন দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। লিসা কিছুই বুঝতে পারছে না এখন এখান থেকে কিভাবে বের হবে। সে চিৎকার করে কাঁদতে থাকে। তখন তার চোখ পড়ে সেই দরজার পাশ দিয়ে যাওয়া আরেকটা টানেলের উপর, কিন্তু সেই রাস্তা খুবই সরু ছিল। লিসার এখন আর কোনো অন্য রাস্তা চোখে পড়ছে না, তাই লিসা সাহস করে কোনো রকমের টানেলের ভিতরে ঢোকে এবং অনেক কষ্টের পর সে সেই রাস্তা পার করে এবং এগিয়ে একটা এমন জায়গায় পৌঁছে যায় যেখানে প্ল্যাটফর্মের মতো দুটো রাস্তা তৈরি ছিল। একটা রাস্তা উপর দিয়ে যাচ্ছিল আর অন্যটা নিচ দিয়ে। লিসা কিছুই বুঝতে পারছে না এবং উপরের রাস্তাটা বেছে নিয়ে হাঁটু গেড়ে এগোতে থাকে, কিন্তু একটু এগোতেই নিচের ফ্লোর উপরে উঠতে শুরু করে। যদি সময় থাকতে লিসা সে ঠিক সেই জায়গার মাঝখানে চেপে যাওয়ার মতো অবস্থায় ছিল যখন তার হাত এই টানেলের শেষ প্রান্তে পৌঁছে যায় এবং ঠিক যখন সেই রাস্তা পুরোপুরি বন্ধ হতে যাচ্ছিল লিসা তার জীবন বাঁচিয়ে সেখান থেকে বের হতে সক্ষম হয়। নিজেকে চেপে যাওয়া থেকে বাঁচিয়ে সে স্বস্তির নিঃশ্বাস নেয়, কিন্তু সে জানত না যে এখন তার জন্য অসুবিধাগুলো আরও বাড়তে চলেছে, কারণ সামনের রাস্তা আরও বেশি বিপজ্জনক। তখন তার ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। এই অ্যালার্ম বলছিল যে অর্ধেক সময় পার হয়ে গেছে এবং এখন তার কাছে মাত্র 5 মিনিট বাকি। তাই সে এখন আবার এগোতে শুরু করে। যেখানে একটু দূর এগোতেই সে রাস্তায় কাউকে শুয়ে থাকতে দেখে। লিসা যখন তার কাছে আসে তখন সে দেখে যে এটা কোনো জীবিত মানুষ নয়, বরং একটা পোড়া মৃতদেহ, যার অবস্থা খুব খারাপ। সেই মৃতদেহের হাতেও ঠিক একই রকমের ঘড়ি বাঁধা ছিল যেটা লিসার হাতে বাঁধা। লিসা বুঝতে পারে যে এই মানুষটাও তার মতো এই টানেল থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে এখান থেকে বের হতে পারেনি এবং মারা গেছে, অর্থাৎ এখান থেকে বের হওয়া অসম্ভব।
এই মৃতদেহ দেখে লিসার এখান থেকে বের হওয়ার বাকি আশাও ভেঙে যায়, কিন্তু কোনোভাবে সে সাহস সঞ্চয় করে এই মৃতদেহকে পাশে সরিয়ে এগোতে থাকে। যখন সে ঘড়ির দিকে তাকায় তখন তার কাছে মাত্র 2 মিনিট বাকি, তাই সে আরও দ্রুত এগোতে থাকে। তখনই হঠাৎ একটা মজবুত লোহার শলাকা এসে তার পথ আটকে দেয়। সাথে সেই টানেলের দেয়াল থেকে অনেকগুলো হিটিং পাইপ বাইরে বেরিয়ে আসে এবং সেই জায়গাকে গরম করতে শুরু করে। এটা দেখে লিসা পুরোপুরি ঘাবড়ে যায়। সে বুঝতে পারে যে শীঘ্রই তার মৃতদেহ ঠিক সেই পোড়া মানুষের মতো এই টানেলে পড়ে থাকবে। সে এগোতে কি করবে কিছুই বুঝতে পারছে না। তখন তার পেছনের দেয়ালে একটা ছোট সেকশন খুলে যায়, যেটা দেখে লিসা পেছন দিকে হামাগুড়ি দিয়ে ভিতরে ঢোকে। পরের মুহূর্তে একটা কাঁচের দরজা এই সেকশনকে পুরোপুরি বন্ধ করে দেয়। ঠিক যখন লিসার হাতে বাঁধা ঘড়ির টাইমার শূন্যে পৌঁছায় তখনই সেই হিটিং পাইপ থেকে ফোয়ারার মতো আগুন বেরিয়ে আসে এবং চোখের পলকে পুরো টানেল আগুনের লেলিহান শিখায় ডুবে যায়। লিসা যে সেকশনে বন্দী ছিল সেটা পুরোপুরি নিরাপদ ছিল, যার কারণে তার জীবন বেঁচে যায়। কিছুক্ষণ পর সেই হিটিং পাইপগুলো দেয়ালের ভিতরে ফিরে যায়। লিসা যে চেম্বারে বন্দী ছিল তার দরজা খুলে যায়। লিসা এই সেকশন থেকে বের হতে চায় না, কারণ সে যা কিছু চোখের সামনে দেখেছে তার জন্য কিন্তু সেই সেকশনে দেয়াল লিসাকে বাইরে ঠেলে দেয় এবং আগের মতো নিজে থেকে টানেলের সাথে যুক্ত হয়ে যায়। লিসা যেই সেখান থেকে বের হয় তখনই তার ঘড়িতে আবার 11 মিনিটের টাইমার সেট হয়। সে যেই একটু এগোয় তখনই সেই টানেলের উপরের অংশ নিচে নেমে আসে এবং তার সাথে পুরোপুরি লেগে যায়। শুধু এতটুকু ফাঁক থাকে যে সে হামাগুড়ি দিয়ে এগোতে পারে। লিসা এখন পুরোপুরি অসহায়, সে জোরে জোরে কাঁদতে থাকে। যখন তার চোখ ঘড়ির উপর পড়ে তখন তার সময় সেখানে শেষ হচ্ছে, যার অর্থ এখন থেকে ঠিক 11 মিনিট পর আবার সেই টানেলে আগুনের স্রোত আসবে এবং লিসাকে ছাই করে দেবে। সে ভাবে যে এত খারাপ মৃত্যু মরার চেয়ে ভালো, কেননা আরেকবার এখান থেকে বের হওয়ার চেষ্টা করি। তাই সে আবার সাহস সঞ্চয় করে তার জীবন বাঁচানোর জন্য পিঠের উপর হাতের সাহায্যে হামাগুড়ি দিয়ে এগোতে থাকে। এভাবে একটু দূর হামাগুড়ি দিয়ে যাওয়ার পর টানেল শেষ হয়ে যায় এবং সামনে একটা পানির ট্যাঙ্ক আসে। লিসা খুব ক্লান্ত হয়ে গেছে এবং পিপাসায় তার অবস্থা খারাপ। এভাবে শুয়ে থেকে হাতের সাহায্যে পানি খেয়ে তার পিপাসা মেটায়। যখন সে তার ঘড়ির দিকে তাকায় তখন এখন মাত্র 8 মিনিট বাকি। পানি ছাড়া এখন তার আর কোনো অন্য রাস্তা চোখে পড়ছে না, তাই লম্বা নিঃশ্বাস নিয়ে সে পানির মধ্যেই ঢুকে পড়ে। পানিতে ঢোকার পর ট্যাঙ্কটা বেশ বড়। এখন সে বুঝতে পারছে না কোন দিকে যাবে। সে পানির মধ্যে এদিক ওদিক বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে, কিন্তু কোনো বের হওয়ার রাস্তা খুঁজে পায় না। অন্যদিকে যেখান থেকে সে এই ট্যাঙ্কে ঢুকেছিল সেই রাস্তাও বন্ধ হয়ে গেছে। এখন তার শ্বাসও শেষ হতে শুরু করেছে। তখন ট্যাঙ্ক থেকে ওপরের দিকে একটা দরজা খুলে যায়। লিসা দ্রুত সেই দরজা দিয়ে ওপরে উঠে আসে। বাইরে বের হতেই সে জোরে জোরে নিঃশ্বাস নেয় এবং সামনের রাস্তা ঠিক করতে থাকে। কিন্তু লিসা খুব ক্লান্ত হয়ে গেছে। এগুলো তার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই ভারী ক্লান্তির কারণে লিসার রাস্তার মাঝখানেই চোখ লেগে যায়। কিন্তু তখনই লিসার কানে কারো চিৎকারের আওয়াজ ভেসে আসে। সেখানে আরও কেউ ছিল যে সাহায্যের জন্য ডাকছে। সেই আওয়াজ শুনে লিসার ভিতরে বেঁচে যাওয়ার আশা জেগে ওঠে, তাই সে দ্রুত সেই আওয়াজের পিছু নেয়। হঠাৎ এক জায়গায় তার ঠিক নিচে একটা দরজা খুলে যায়, যার ভিতরে ফুটন্ত অ্যাসিড ছিল। লিসা সেই অ্যাসিডে পড়া থেকে কোনো রকমে বেঁচে যায়। সেই অ্যাসিড এত বিপজ্জনক ছিল যে একটা মজবুত লোহাকেও কয়েক সেকেন্ডে গলিয়ে দিতে পারে। লিসা দ্রুত তার কাপড়ের একটা টুকরো কেটে সেটা পরীক্ষার জন্য অ্যাসিডে ডুবিয়ে দেয়। কাপড় কয়েক সেকেন্ডের মধ্যেই কালো ছাইয়ে পরিণত হয়। এটা দেখে সে খুব সাবধানে এগোতে থাকে। সে হাত পা সেই গর্তের কিনারায় রেখে সেই জায়গা পার করতে যাচ্ছিল, তখনই তার হাঁটু অ্যাসিডে লেগে যায়, যার ফলে লিসা যন্ত্রণায় চিৎকার করে ওঠে। সৌভাগ্যবশত তার স্যুটের কারণে তার হাঁটু গলে যাওয়া থেকে বেঁচে যায়, কিন্তু তার হাঁটুতে একটা গভীর ক্ষত তৈরি হয়। ভালো বিষয় ছিল যে এখন সাহায্যের আওয়াজ খুব কাছ থেকে আসছিল। তার যন্ত্রণা ভুলে লিসা আবার সেই আওয়াজের পিছু নেয় এবং শেষ পর্যন্ত একটা লোহার গ্রিডের কাছে পৌঁছে যায়। তার থেকে কিছু দূরে আর একটা গ্রিড ছিল, যার পেছনে একজন লোক ছিল। সেই লোকেরও লিসার মতো হাতে ঘড়ি এবং স্যুট পরা ছিল। লিসা তাকে বলে, দেখো, আমার কথা শোনো, আমরা দুজনেই এখানে আটকে আছি। যদি আমরা একে অপরকে সাহায্য করি তাহলে এখান থেকে বের হতে পারি। কিন্তু সেই লোকটা অনেক লম্বা সময় ধরে সেই টানেলে আটকে থাকার কারণে তার মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সে কখনো লিসাকে গালাগালি দিতে থাকত, আবার কখনো সরি বলতে থাকত। সে বলে, এই লোকেরা শীঘ্রই ফিরে আসবে এবং আমাদের দুজনকেই মেরে ফেলবে। এটা বলে সেই পাগলটা জোরে জোরে হাসতে থাকে। তখন লিসা দেখে যে তার হাতে বাঁধা ঘড়িতে 60 সেকেন্ডের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সেই হিটিং পাইপগুলো আবার দেয়াল থেকে বাইরে বেরিয়ে আসে এবং এবার বাঁচার জন্য যে সেকশন ছিল সেটা লিসা এবং সেই লোকের মাঝখানে খুলে যায়
যেখানে শুধু একজন মানুষের লুকানোর জায়গা ছিল। এখন হয় সেই পাগল লোকটা বাঁচবে, না হয় লিসা। পরের মুহূর্তে লিসা এবং সেই পাগল লোকের সামনে যে লোহার গ্রিট ছিল সেটা সরে যায়। দুজনেই দ্রুত সেই চেম্বারের দিকে দৌড়ায় এবং দুজনেই একসাথে চেম্বারে পৌঁছে যায়। এরপর দুজনেই একে অপরকে মারতে থাকে। এর মাঝে কখনো লিসা সেই পাগল লোকটাকে চেম্বার থেকে বাইরে ফেলে দেয়, আবার কখনো সেই পাগল লোকটা লিসাকে বাইরে ঠেলে দেয়। কিন্তু শেষ পর্যন্ত যখন সময় শেষ হতে যাচ্ছিল, লিসা সেই লোকটাকে লাথি মেরে চেম্বার থেকে বাইরে ফেলে দেয়। সেই লোকটা লিসার পা ধরে বাইরে টেনে বের করার চেষ্টা করে। তখন 60 সেকেন্ড শেষ হয়ে যায় এবং সেই চেম্বারের কাঁচের দরজা সেই লোকটার হাত কেটে ফেলে। যন্ত্রণায় সেই লোকটা চিৎকার করে ওঠে। তখন লিসার চোখ পড়ে সেই লোকটার হাতের ওপর, যেখানে ক্রসের ট্যাটু ছিল। সেই ট্যাটু দেখে লিসা বুঝতে পারে যে এই লোক আর কেউ নয়, বরং গাড়িতে তাকে অজ্ঞান করা সিরিয়াল কিলার অ্যাডাম। এখন লিসার সব কনফিউশন দূর হয়ে যায়। আগে লিসার মনে হচ্ছিল যে অ্যাডাম তাকে এখানে বন্দি করে রেখেছে, কিন্তু তার এই চিন্তা ভুল ছিল, কারণ বেচারা অ্যাডাম এখন নিজেই মৃত্যুর মুখে ছিল। এর মাঝেই লিসার ঘড়িতে 11 মিনিটের সময় পূর্ণ হয় এবং সেই হিটিং পাইপ থেকে বের হওয়া তীব্র আগুন কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাডমমকে ছাই করে দেয়। নিজের চোখে অ্যাডমমের এত ভয়ানক মৃত্যু দেখে লিসা ভয়ে কাঁপতে থাকে। কিছুক্ষণ পর সেকশনের ভেতর থেকে একটা ছোট টানেল দিয়ে একটা রোবট আসে। তার একটা খুব ভয়ঙ্কর স্কাল ছিল। এই রোবট লিসাকে কোনো ক্ষতি করে না, বরং তার অ্যাসিডে পোড়া হাঁটু ঠিক করে দেয়। লিসা তাকে জিজ্ঞাসা করে সে কে এবং তাকে এখানে কেন নিয়ে এসেছে। উত্তরে রোবটের মুখ থেকে একটা টুল বের হয় এবং সেই টুল লিসার স্যুটের সাথে কানেক্ট হয়ে যায়। সেই টুলের সাহায্যে লিসার ফ্ল্যাশব্যাকের সব কথা মনে পড়তে থাকে, যখন সে অ্যাডমমের সাথে গাড়িতে ছিল এবং অ্যাডমমের সত্য জানার পর অ্যাডমমের সাথে তার ঝগড়া হয়। সেই সময় অ্যাডমম লিসাকে ছুরি দিয়ে বুকে আঘাত করে এবং গাড়ি থেকে বাইরে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে লিসা আকাশ থেকে তার দিকে আসা একটা সাদা আলো দেখতে পায়। এরপর লিসা বর্তমানে ফিরে আসে। লিসা এখন একটা জিনিস বুঝতে পারে যে সেই এলিয়েনরাই তাকে অ্যাডমমের মতো পশুর হাত থেকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে, কিন্তু তাকে এখানে কেন নিয়ে এসেছে সেটা না বলেই সেই রোবট সেখান থেকে চলে যায়। লিসা এটাও বুঝতে পারে যে এই লোকেরা যেই হোক না কেন তারা তাকে মারতে চায় না, শুধু তাকে এই গেম পার করতে হবে, তাহলে সে এখান থেকে বের হতে পারবে। লিসা এখন সামনের রাস্তা ঠিক করতে সেই চেম্বার থেকে বের হয়। অ্যাডমমের কাটা হাতও সেখানে পড়েছিল। ঠিক সেই সময় লিসা সেই কাটা হাতের টাইমারের নিচে কিছু সিম্বল দেখতে পায়। লিসা সেই সিম্বলের অর্থ বোঝার চেষ্টা করছিল, তখনই একটা ঘুরতে থাকা ফ্যান তার দিকে আসতে থাকে। সেটা দেখে লিসা জীবন বাঁচাতে পেছনে সরতে থাকে এবং কোনো রকমে একটা ছিদ্র দিয়ে উপরের টানেলে ঢুকে যায়। তখনই হঠাৎ সে টানেলের উপর থেকে কারো হাঁটার আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজ এক জায়গায় গিয়ে থেমে যায়। সেই জায়গা টানেলের ঢাকনা খুলে যায় এবং সেখান থেকে একটা ভয়ঙ্কর প্রাণী নেমে আসে, যে দেখতে মানুষের মতো কিন্তু পশুর মতো গর্জন করছে। তার শরীর পুরোপুরি পুড়ে গেছে এবং তার চোখ সাদা পাথরের মতো চকচক করছে। তখন লিসার চোখ তার কাটা হাতের দিকে যায়। সেই কাটা হাত দেখে লিসা বুঝতে পারে যে সে আর কেউ নয়, বরং অ্যাডমম, যে পুড়ে যাওয়ার পর একটা রাক্ষসে পরিণত হয়েছে। এখন সে লিসাকে মারতে চায়। অ্যাডমমের চোখ পুড়ে গেছে, এর কারণে সে লিসাকে দেখতে পায় না, কিন্তু শুনতে পায়। লিসা চুপচাপ ধীরে ধীরে এগোতে থাকে, কিন্তু তখনই তার ঘড়ি মেঝেতে লেগে হালকা আওয়াজ করে, যার ফলে অ্যাডমম তার খবর পেয়ে যায় এবং দ্রুত লিসাকে মারার জন্য তার পিছু নেয়। লিসা তার হাতে ধরা পড়তে যাচ্ছিল, তখনই লিসা একটা সরু টানেল দিয়ে ওপারে চলে যায়। অ্যাডমম কিছু দেখতে না পাওয়ার কারণে সেই জায়গা পার করতে পারে না। লিসা সেই টানেল থেকে এগিয়ে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে তার সামনে দুটো রাস্তা ছিল। লিসা কিছুই বুঝতে পারছে না কোন রাস্তা বেছে নেবে। অনেক ভেবে যখন কিছু বুঝতে পারে না, তখন অনুমান করে বাঁদিকের টানেলে ঢুকে পড়ে। টানেলের বাইরে একটা ঘর ছিল, যার চারদিকে কাঁচের দেয়াল। সেই দেয়ালে লিসাকে তার জন্ম থেকে মেয়েকে জন্ম দেওয়া পর্যন্ত সব স্মৃতি দেখানো হচ্ছিল। সেখানে লিসা এটাও দেখে যে তার অসাবধানতার কারণে তার মেয়ের জীবন চলে গেছে। মেয়েকে মনে করে লিসা অনেক কাঁদতে থাকে। তখন সে দেখে যে উপরের ছাদ থেকে অ্যাডমম আবার তার পিছনে আসছে, কিন্তু লিসা তার থেকে জীবন বাঁচিয়ে আরেকটা টানেলে পৌঁছে যায়, যেখানে সে এমন কিছু দেখে যার ফলে তার খুশির সীমা ছিল না। সে দেখে যে সেই টানেলের শেষে বাইরে নীল আকাশ ঝকঝক করছে। তার স্বাধীনতাকে এত কাছে দেখে লিসার মধ্যে আবার সাহস ফিরে আসে, কিন্তু সেই টানেল পার করতে হলে তাকে কাঁটাযুক্ত তারের নিচ দিয়ে যেতে হবে। এখন মাত্র 60 সেকেন্ড সময় বাকি। পরের মুহূর্তে হিটিং পাইপও দেয়াল থেকে বাইরে বেরিয়ে আসে, যা 60 সেকেন্ড শেষ হলেই সেই জায়গাকে আগুনে ভরিয়ে দেবে। লিসা সময় নষ্ট না করে এই কাঁটাযুক্ত তারের নিচ দিয়ে যেতে থাকে, যার ফলে সেই কাঁটাযুক্ত তার তার শরীরে বিঁধে লিসার পিঠ খারাপভাবে কেটে দেয়। লিসা খুব যন্ত্রণায় থাকে এবং তার পিঠ থেকে অনেক রক্ত বের হতে থাকে, কিন্তু নিজের পরোয়া না করে লিসা ধীরে ধীরে আকাশের দিকে এগোতে থাকে। তখন পেছনে টানেলে একটা চেম্বার খুলে যায়, যেখানে অ্যাডমম দ্রুত গিয়ে লুকায়। এখন কিছুক্ষণের মধ্যেই আগুনের স্রোত আসতে চলেছে। রক্তে ভেজা লিসা বাইরে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু অনেক রক্ত বের হওয়ার কারণে এখন এগোনো তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তার চোখ ঝাপসা হয়ে আসছে।
তখন 60 সেকেন্ড শেষ হয়ে যায় এবং পরের মুহূর্তে সেখানে আগুন বর্ষণ শুরু হয়। সেই আগুনের স্রোত লিসাকেও তার কবলে নেওয়ার আগেই লিসার ঠিক নিচে একটা দরজা খুলে যায় এবং সে নিচে একটা চেম্বারে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন লিসার চোখ খোলে তখন সে দেখে যে সে আবার সেই একই জায়গায় ফিরে এসেছে, যেখান থেকে সে এগোনো শুরু করেছিল। অর্থাৎ এখন পর্যন্ত সে যত পরিশ্রম এখান থেকে বের হওয়ার জন্য করেছে সব বৃথা হয়ে গেছে। এটা দেখে লিসা এখন পুরোপুরি ভেঙে পড়েছে। তখন সেই রোবট আবার তার ব্যান্ডেজ করার জন্য আসে। লিসা তাকে ব্যান্ডেজ করতে বাধা দেয়, কারণ সে এসব সেই রোবট লিসার কথা মেনে নেয় এবং তার মুখ থেকে একটা ইনজেকশন বের হয়ে লিসার শরীরের দিকে এগোয়। তখন লিসার মনে পড়ে অ্যাডামের হাতে থাকা চিহ্ন। সে বুঝতে পারে যে নিশ্চয়ই সেই চিহ্ন এখান থেকে বের হওয়ার রাস্তা দেখাচ্ছে। তাই সে তার রক্ত দিয়ে দেওয়ালে অ্যাডামের হাতে থাকা চিহ্ন আঁকতে থাকে। সেটা খুব মনোযোগ দিয়ে দেখার পর লিসা বুঝতে পারে যে এগুলো তীর, যা এখান থেকে বের হওয়ার দিক দেখাচ্ছে। যেমন প্রথম তীর বাঁদিকে মোড় নিয়েছে, যার অর্থ পথে আসা প্রথম দুটো টানেলের মধ্যে তাকে বাঁ দিকের টানেলে যেতে হবে। দ্বিতীয় তীর ডান দিকে মোড় নিয়েছে, অর্থাৎ প্রথম টানেল পার করার পর যখন আবার দুটো টানেল একসাথে আসবে তখন ডান দিকের টানেলে যেতে হবে। তার মনে হয় যে নিশ্চয়ই আমার হাতের ঘড়ির নিচেও এই রকম সিম্বল থাকবে, যা এখান থেকে বের হওয়ার দিক দেখাচ্ছে। এটা বুঝে লিসা সেই রোবটকে তার ক্ষত ঠিক করতে বলে। ক্ষত ব্যান্ডেজ হতেই সে নতুন আশা নিয়ে আবার টানেলে ঢোকে। লিসা এই টানেলগুলো আগেও পার করেছে, তাই সে খুব সহজেই সেই টানেলগুলো পার করে এগোতে থাকে এবং অ্যাসিডে ভরা গর্তের কাছে এসে থামে। সেখানে সে তার ঘড়িকে অ্যাসিডে পুড়িয়ে তার কবজি থেকে আলাদা করে। তার কবজিতেও ঠিক অ্যাডামের হাতের মতো সিম্বল ছিল, শুধু তাতে সামান্য পরিবর্তন ছিল। সেই পোড়া ঘড়ি হাতে নিয়ে লিসা এগোতে থাকে এবং সেই জায়গায় পৌঁছে যায় যেখানে প্রথমবার দুটো টানেলের মধ্যে সে বাঁ দিকেরটা বেছে নিয়েছিল। কিন্তু সিম্বল অনুযায়ী সঠিক টানেল ডান দিকের। সে দ্রুত ডান দিকের টানেলে ঢোকে, যেখানে এগিয়ে দুটো আরও টানেল পায়, যার মধ্যে সঠিক টানেল বাঁ দিকের। এভাবে তার হাতে থাকা চিহ্নের সাহায্যে লিসা প্রতিবার সঠিক রাস্তা বেছে নিয়ে এগোতে থাকে। কিন্তু তখন আবার অ্যাডাম তার পিছনে লাগে। এখানে লিসা বুদ্ধি করে অ্যাডামকে বিভ্রান্ত করার জন্য একটা টানেলে তার ঘড়ি ফেলে দেয় এবং নিজে অন্য টানেলে লুকিয়ে বসে। অ্যাডাম ঘড়ির আওয়াজের পিছু নিয়ে অন্য টানেলে ঢোকে। অ্যাডাম চলে যাওয়ার পর যখন লিসা তার কবজির সিম্বল চেক করে তখন বুঝতে পারে যে টানেলে সে অ্যাডামকে পাঠিয়েছে সেটাই সঠিক টানেল। এটা দেখে লিসা খুব অস্থির হয়ে যায়। এখন লিসার কাছে আর কোনো অন্য রাস্তা নেই, তাই সে ধীরে ধীরে অ্যাডাম যে টানেলে গিয়েছে সেই টানেলে ঢোকে। এই টানেল খুব অদ্ভুত, মনে হচ্ছিল যেন এটা কোনো বড় প্রাণীর পেটের মতো। লিসা ধীরে ধীরে এগোতে থাকে। একটু এগিয়ে সে তার ঘড়ি সামনে পড়ে থাকতে দেখে, কিন্তু অ্যাডামও সেখানে উপস্থিত। অ্যাডাম এখন দেখতে পায় না, তাই লিসা চুপচাপ সেই ঘড়ি তুলে নেয়। কিন্তু তখনই ঘড়িতে 60 সেকেন্ড বাকি থাকার অ্যালার্ম বেজে ওঠে, যার আওয়াজে অ্যাডাম লিসার খবর পেয়ে যায়। সে আবার লিসার পিছু নেয়। তাকে বাঁচাতে লিসা যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তা দিয়ে পিছনে দৌড়াতে থাকে। তখন লিসার ঘড়িতে 60 সেকেন্ডের কাউন্টিং শুরু হয়ে গেছে এবং টানেল থেকে হিটিং পাইপও বেরিয়ে এসেছে। সাথে টানেলের রেস্কিউ চেম্বারও খুলে গেছে। লিসা দ্রুত সেই চেম্বারে গিয়ে লুকায়। অ্যাডামও সেখানে পৌঁছে যায়, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, কারণ কাচের দরজা চেম্বার বন্ধ করে দিয়েছে। এখানে লিসা অ্যাডামকে উত্ত্যক্ত করার জন্য তাকে মিডল ফিঙ্গার দেখায়, কিন্তু দুর্ভাগ্যবশত এবার আগুন বর্ষণকারী হিটিং টিউব আগুন না বর্ষণ করেই ভিতরে চলে যায়। এরপর চেম্বারের দরজাও খুলে যায় এবং পরের মুহূর্তে অ্যাডাম লিসার ওপর ঝাঁপিয়ে পড়ে। লিসাও নিজেকে বাঁচাতে অ্যাডামের সাথে লড়াই করে এবং সেই শয়তানের মাথা তার পায়ে চেপে ধরে। পেছন থেকে চেম্বারের দেয়ালও লিসাকে সামনে ঠেলতে থাকে, যার ফলে সেই শয়তান অ্যাডামের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং শেষ পর্যন্ত লিসা অ্যাডাম থেকে মুক্তি পায়। লিসা এখন তার রাস্তা এগোতে থাকে, যেখানে সামনে আবার দুটো রাস্তা পায়। তার কবজিতে থাকা সিম্বল অনুযায়ী তাকে ডান দিকের টানেল দিয়ে যেতে হবে এবং এটা সেই ল্যাবিরিন্থের শেষ টানেল। কিন্তু তখনই বাঁ দিকের টানেল থেকে একটা মেয়ে বেরিয়ে আসে। তাকে দেখে লিসার চোখ কপালে উঠে যায় এবং সে কাঁদতে থাকে, কারণ এই মেয়ে আর কেউ নয় বরং তার মেয়ে নিনা। নিনার মৃত্যুর পর থেকে লিসা বাঁচা ছেড়ে দিয়েছিল। তার একমাত্র ইচ্ছা ছিল কোনোভাবে নিনার সাথে দেখা করা এবং অবশেষে আজ তার সেই ইচ্ছাও পূর্ণ হয়। নিনা তার মা লিসাকে বলে, এখন আর আমাকে একা ছেড়ে যেও না। যার উত্তরে লিসা বলে, না বাবু, আমি সবসময় তোমার সাথে থাকব। যার উত্তরে নিনা বলে, তাহলে আমার সাথে এসো, বাঁদিকের টনেলে চলো। লিসা কাঁদতে কাঁদতে বলে, নিনা, আমি তোমাকে আবার হারাতে চাই না, কিন্তু সত্যি কথা হলো তুমি আগেই মারা গেছো এবং আমার গন্তব্য অন্য টানেলে। এতটুকু বলে লিসা সেখান থেকে যেতে থাকে। পেছন থেকে নিনা তাকে ডাকতে থাকে, কিন্তু হৃদয়ে পাথর চেপে লিসা সেই টানেল থেকে বাইরে বের হয়। বাইরে বের হতেই লিসা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এরপর সময় নষ্ট না করে লিসা ডান দিকের টানেলে ঢোকে, যেখানে টানেলের শেষে খোলা আকাশ দেখা যাচ্ছে। সে খুশি হয়ে দ্রুত এগোতে থাকে, কিন্তু তখনই তার পথে 3টে লোহার ব্লেড আসে, যা ক্রমাগত দ্রুত ওপর নিচ করছে, যেগুলো পার করার অর্থ নিজেকে টুকরো টুকরো করানো।
কিন্তু লিসাকে যে কোনো অবস্থায় এখান থেকে বের হতেই হবে। তাই সে লক্ষ্য করে যে তাদের মধ্যে প্রথম ব্লেড প্রতি 4 সেকেন্ডে একবার নিচে আসছে। লিসা তার কাছে পৌঁছে এবং যেই ব্লেড উপরে যায় তখন 4 সেকেন্ড পূর্ণ হবার আগেই দ্রুত ওপারে চলে যায়। এরপর সে দ্বিতীয় ব্লেডের কাছে পৌঁছে যায়। একইভাবে দ্বিতীয় ব্লেড প্রতি 3 সেকেন্ডের নিচে আসছে। লিসা সাহস দেখিয়ে সেটাও পার করে, কিন্তু শেষটা ব্লেড মাত্র 2 সেকেন্ডে নিচে আসছে, যেটা পার করা লিসার জন্য খুব কঠিন। কিন্তু স্বাধীনতার লোভে লিসা সেটাও পার করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার পা ব্লেডের মাঝে কেটে যায়। লিসার যন্ত্রণায় খারাপ অবস্থা হয়ে যায়, কিন্তু তার পায়ের পরোয়া না করে লিসা টানেলের শেষ পর্যন্ত পৌঁছে যায়, যেখানে খোলা আকাশ তার চোখে পড়ছে। কিন্তু যেই সে টানেল থেকে বের হবার জন্য হাত সামনে বাড়ায়, তার হাত সামনে রাখা স্ক্রিনে লেগে যায়, যেখানে খোলা আকাশের ভিডিও চলছে। এটা দেখে লিসা খুব হতাশ হয়ে যায়। সে বলে, আমি সব কিছু করেছি যা আমাকে করতে বলা হয়েছিল। এরপর সে পাগলের মতো হাসতে থাকে। তখন টানেল থেকে হিটিং পাইপ বেরিয়ে আসে, কারণ এখন কিছুক্ষণ পর 11 মিনিটের সময় শেষ হতে যাচ্ছে। লিসা এখন শান্তিতে মৃত্যুর অপেক্ষা করতে থাকে, কিন্তু এবার সেই হিটিং পাইপ তাকে না পুড়িয়ে টানেলের ভিতরে ফিরে যায়। তখনই হঠাৎ টানেলের উপরের অংশ খুলে যায় এবং একটা উজ্জ্বল আলো লিসার উপর পড়ে। লিসার শরীর নিজে থেকে হাওয়ায় উঠতে থাকে এবং সেই আলোতে মিশে যায়। কিছুক্ষণ পর যখন লিসার চোখ খোলে, তখন সে নিজেকে একটা ঝরনার কিনারায় পায়, যেটা দেখে লিসার মুখে হাসি ফিরে আসে। সেখানে নিনাও উপস্থিত। লিসা নিনাকে জিজ্ঞাসা করে, আমি কি মরে গেছি? এর উত্তরে নিনা বলে, তোমার শরীর একবার নয়, বরং এখন পর্যন্ত অনেকবার মরেছে। লিসা আবার জিজ্ঞাসা করে, এখন এখানে আমাকে কি করতে হবে? যার উত্তরে নিনা বলে, এখানে তোমাকে শুধু বাঁচতে হবে, আর কিছু করতে হবে না। এখানে আমরা জানতে পারি যে লিসা যে জায়গায় এখন আছে সেটা দুনিয়া নয়,